তো 13 তারিখ তোমাদের এইচএস এর অঙ্ক পরীক্ষা, যেটা নিয়ে তোমরা অনেকেই টেনশন করছো। তো আজকে তোমরা অনেকে আমাকে হয়তো স্যারের চ্যানেলে আগে দেখেছো। তো আমরা আজকে আমাদের সাথে পেয়ে গেছি, এই ভিডিওটা যদিও মিঠুন স্যারের উদ্যোগী হচ্ছে, আমাদের সাথে পেয়ে গেছি অঙ্কের বিশিষ্ট শিক্ষক অর্ক চট্টোপাধ্যায় স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাই। আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে মিঠুন স্যারকে এবং এই বায়ো উইজার চ্যানেলের আপনি দেবাংশু স্যার, আপনাদের সুযোগে আমি স্টুডেন্টদের সাথে কিছু কথাবার্তা বলতে পারছি। এবং স্যারের সম্বন্ধে আরো একটা কথা বলে রাখি, স্যার কিন্তু 9 থেকে 12 প্লাস যেই আইআইটি সবেরই ম্যাথের প্রিপারেশন স্যার করিয়ে থাকেন। সেই জন্য স্যারকে আজকে আমরা পেয়ে সুযোগটা তোমাদের জন্য কাজে লাগাতে চাইছি। যে স্যার, আপনাকে যেটা রিকোয়েস্ট থাকবে আমাদের, আমার বা মিঠুন স্যারের, যে ধরুন ওদের আর একটা দিন ছুটি আছে। তো অঙ্কে আমাদের মানে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু জন আছে যাদের ধরুন অঙ্ক একদমই প্রিপারেশন সেই অর্থে হয়নি, কিছু জন আছে মিডিয়াম লেভেলের প্রিপারেশন, কিছু জন আছে ভালো প্রিপারেশন। আপনি যদি স্যার সবার জন্যই একটা স্ট্র্যাটেজি করে দেন, এবং অবশ্যই এই ভিডিওতেই স্যার আপনি যদি একটু কিছু সাজেশন ওদের দিয়ে দেন। সবার আগে তোমাদেরকে বলি যে কাল বাদ পরশু তোমাদের পরীক্ষা, তাহলে নিজেদের পরিস্থিতিটা নিজেরা একবার ভেবে নাও যে তুমি কত নম্বরের উত্তর করতে যাচ্ছ, বা আমি ঠিক কত নম্বর পেতে পারি। তাহলে আমার যদি আজকে ধরা যাক আমার 40 নাম্বার কি 50 নাম্বার উত্তর হচ্ছে, তাহলে আমি কোন কোন পার্টগুলোর উপর জোর দেবো যাতে ওই 50টা 60 হয়। তাহলে কেন কি, কারণ ভুলভাল জায়গা থেকে যদি তোমরা বেশি উত্তর করতে যাও, তাহলে যেটা হবে, তাহলে দেখা যাবে যে যে নাম্বারটা পেতে পারো সেটা আরেকটু কমে যাচ্ছে। তাহলে সবার আগে আমি বলবো যে যাদের পরিস্থিতি একটুখানি জটিল, মানে মনে হচ্ছে যে আমি কোনো রকমে পাস করতে পারলেও আমার একটা মিনিমাম নাম্বার উঠে যায়, তারা সবার আগে যেটা করো যে আজকে তোমাদের রাত্রিবেলা বসে একটা চ্যাপ্টার সিলেকশন করে নাও যে আমি কোন কোন চ্যাপ্টারগুলো উত্তর করতে যাচ্ছি, এবং অবজেক্টিভ প্রশ্নের কথাটা প্রাথমিকভাবে মাথা থেকে একটু বাদ দিয়ে রাখো। তাহলে বড় প্রশ্নের মধ্যে 4 নম্বর আর 5 নম্বরের প্রশ্ন আসছে, তাহলে কোন কোনগুলো আমরা উত্তর করতে যাচ্ছি। তাহলে তার প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। এবার ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স থেকে দেখবে 4 দুগুণে 8 নাম্বার পড়ে। এবার এই 8 নাম্বারের মধ্যে ডিটারমিনেন্ট প্রায় গোটা 35-40টা ডিটারমিনেন্ট আছে, সেখান থেকে একটা কমন পড়লেও পড়তে পারে, না পড়ারও সম্ভাবনা আছে। কিন্তু আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের পার্টে বলছি যে ম্যাট্রিক্সের 3টে টপিক তোমরা দেখে নাও। প্রায় বিগত 5-6 বছর ধরে আমরা দেখেছি যে ক্র্যামার্স রুল প্রায় আসেনি, তাহলে ক্র্যামার্স রুল আসার একটা সম্ভাবনা আছে। কিন্তু ক্র্যামার্স রুল যদি নাও আসে, তাহলে অবশ্যই যেটা ওদের পড়বে সেটা হচ্ছে হয় এ ইনভার্স নির্ণয় করো, বা ওই এ ইনভার্স নির্ণয় করোরই আর একটা টপিক, মানে ওটা থেকেই হয়, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করা। তাহলে এই দুটো থেকে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে। আরো দুটো প্রশ্নের আমি উল্লেখ করছি, একটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্সের প্রমাণ, আর কোনো একটি ম্যাট্রিক্সকে প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স আকারে প্রকাশ করো। তাহলে আমার এখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট সম্পর্কে 4টে প্রশ্ন পড়বে, দুটো দুটো করে অপশন করা থাকবে, তোমরা জানো নিশ্চয়ই। তাহলে ওই দুটোর মধ্যে অন্তত একটা 4 নাম্বার তোমার এখান থেকে শিওর হবে যদি তুমি ক্র্যামার্স রুল আর এই যে ম্যাট্রিক্সের যে কয়েকটা উদাহরণ বললাম সেগুলো বলো। অনেক সময় দেখবে এই প্রশ্নটাও বহুবার এসছে যে এ একটা ম্যাট্রিক্স 3/3 অর্ডারের, আর সেখানে বলেছে a² - 4a + 5i = 0 প্রমাণ করো, অতঃপর এ ইনভার্স নির্ণয় করো। যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এইরকম সমীকরণ থেকে যদি বলে অতঃপর এ ইনভার্স নির্ণয় করো, তাহলে তোমরা যেন নর্মালি যে ইনভার্স নির্ণয়ের পদ্ধতি ADJ অফ A বাই ডেট অফ A সেটা করে ফেলো না, তাহলে কিন্তু ওটাতে কোনো মার্কস আসবে না। অতঃপর এ ইনভার্স নির্ণয় করো মানে ওই সমীকরণটা অনুযায়ী এই ইনভার্সটা নির্ণয় করতে হবে। তাহলে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের পরে যদি আমি দেখি, আমার সব থেকে সোজা যে পার্টটা অন্তত আমি যখন এইচএস দিয়েছি আমার লাগতো, আমি সেটা বলতে পারি যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একদম 100% একটা আসবে। আচ্ছা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে দেখবে কিছু কিছু প্রশ্ন আছে, যেমন tan ইনভার্স x তার হোল স্কয়ার, y = tan ইনভার্স x তার হোল স্কয়ার, বা sin ইনভার্স x তার হোল স্কয়ার, বা ধরা যাক sin অফ m sin x, এরকম জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে, sin ইনভার্স m cos x দিয়ে y2 y1 দিয়ে যে প্রমাণগুলো আছে, সেই প্রমাণ একটা আসার সম্ভাবনা প্রবল। আর যদি মনে হয় যে না ওই টপিকটা ছাড়াও আরেকটা টপিক কি হতে পারে, তাহলে খেয়াল রাখবে dy dθ আর dx dθ দিয়ে dy dx বের করার পরে যে টপিকের প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা তোমাদের পড়ার সম্ভাবনা বেশি। লিমিট থেকে খুব একটা বড় প্রশ্ন কিছু আসবে না।
এবার তারপরে তোমরা চলে যাও সরাসরি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ পার্টে, কারণ ওদের যে প্রশ্নটা দেখা যাবে যে ইন্টিগ্রেশন আসছে, একটা সলিড ইন্টিগ্রেশনের অঙ্ক আসবে বা একটা ডেফিনাইট ইন্টিগ্রেশন, সব সময় দেখা যায় যারা একটু উইক স্টুডেন্ট তাদের ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো হয় রেডি নেই বা কিছু কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ ইন্টিগ্রেশন পার্টে এসো না, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে চলে এসো। মানে আমি বলতে চাইছি স্যার যাদের ধরুন অঙ্ক একদম রেডি নেই সেই হ্যাঁ সেই তারা অর্থে। কোনগুলো করলে পাস করবে? একদম সেইটাই, মানে সেখানের এই যে দুটো চ্যাপ্টার বললাম অলরেডি, থার্ড চ্যাপ্টার ওদের হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, মানে যেখানে তিনটে চ্যাপ্টার আসছে কিন্তু আমি দুটো চ্যাপ্টার বলছি। একটা হচ্ছে ট্যানজেন্ট নরমাল, অবশ্যই একটা প্রশ্ন তুমি কমন পাবে, আর দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে তোমাদের এরিয়া। এরিয়াতে আমি চারটে অঙ্ক সাজেশন দিচ্ছি, একটা ইলিপস, একটা সার্কেল, দুটো প্যারাবোলার অঙ্ক, তারপরে একটা ইলিপস আর একটা ধরা যাক হাইপারবোলার অঙ্ক হতে পারে, বা ধরা যাক এই অঙ্কটা খুব বিখ্যাত অঙ্ক, দেখবে ওই মড দিয়ে অঙ্কটা থাকে তোমাদের ক্ষেত্রে, যে এক্স লেস দেন ওয়াই লেস দেন অর ইকুয়াল টু মড এক্স, এরকম কিছু অঙ্ক থাকে। তো এই জাতীয় অঙ্কগুলো তোমরা একটুখানি ভালো করে ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশনটা আর কি ওখানে, সেই অঙ্কগুলো দেখে নেবে। ট্যানজেন্ট নরমালের ক্ষেত্রে খুব সোজা সোজা কিছু মানে অঙ্ক রয়েছে, তার মধ্যে আমি সব থেকে বেশি তোমাদেরকে বলবো দুটো চ্যাপ্টারে গুরুত্ব দাও, ট্যানজেন্ট নরমাল আর একটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা। এবং তার অনুশীলনীর অঙ্ক করার থেকেও বহু বছর ধরে আমরা দেখছি যে সেখানে প্রায় উদাহরণ থেকেই অঙ্কটা আসছে, বা অনুশীলনীতেও যে অঙ্কটা রয়েছে সেটা উদাহরণের অঙ্কটাকেই সামান্য পরিবর্তন করে দেওয়া আছে। ফলত ওদেরকে বলবো যে এই দুটো চ্যাপ্টারের উদাহরণ পার্টটা যেটা, সেই পার্টটা বেশি করে দেখো। বিশেষ করে দেখবে তোমাদের এরকম অঙ্ক আছে যে একটি চোঙের ভেতরে সর্ববৃহৎ একটি গোলক, বা একটি শঙ্কুর ভেতরে সর্ববৃহৎ আকার একটি চোঙ, বা ধরা যাক একটা যা আয়তাকার জানলা যার ওপরের অংশটা অর্ধবৃত্তাকার। এই প্রশ্নগুলো আমি তিনটে প্রশ্ন যেগুলো বললাম দেখবে এই রিলেট করেই বেশ কিছু পরপর প্রশ্ন আছে, তো এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে। এবং ট্যানজেন্টের চ্যাপ্টারে দুটো কম প্রশ্ন, একটা হচ্ছে যে একটা কোনো সরলরেখা দিয়ে দিয়েছে এল এক্স প্লাস এম ওয়াই ইজিক্যাল টু এম, এই সরলরেখাটি অমুক অধিবৃত্তের অবিলম্ব হওয়ার শর্ত নির্ণয় করো, এটা একটা আলাদা প্রশ্ন। তাহলে আরেকটা প্রশ্ন কি, আরেকটা প্রশ্ন হচ্ছে সরাসরি অমুক বক্রের একটা কোনো নির্দিষ্ট প্যারামেট্রিক ফর্মে বা কোথাও একটা বিন্দু দিয়ে দেবে, তাতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই কয়েকটা প্রশ্ন বলছি আমি, যে চ্যাপ্টার গুলো সাজেশন দিচ্ছি তার মধ্যে থেকেও বলে দিচ্ছি স্পেসিফিক্যালি যে কোন কোন প্রশ্নগুলো ওরা পড়বে। তাহলে এটা হয়ে গেল অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের চ্যাপ্টার। তো এরপরে আমরা আসি যে পার্টটা থেকে তোমরা খুব সহজে উত্তর করতে পারবে, এইটা একটু আমি লিখে ওদেরকে বলছি যে ঠিক আছে। ভেক্টর 3D, এবার ভেক্টর 3D বলতে একটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার, আরেকটা হচ্ছে 3D তে দুটো চ্যাপ্টার পড়ছে। একটা চ্যাপ্টার হচ্ছে সরল রেখা, আরেকটা চ্যাপ্টার পড়ছে তল, সমতল বা সমতল। এই ভেক্টর চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পড়তে পারে? সবার আগে আমি এটা বলবো তোমরা PYQ সলভ করে নাও, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে নাও। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ভেক্টর আসার সম্ভাবনা বেশি। তারপরেও আমি দুটো জিনিসে তোমাদের বেশি জোর দেব। ভেক্টর চ্যাপ্টারে তোমরা সবার আগে যেটা করে নেবে সেটা হচ্ছে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমি যখন বলছি লম্ব ভেক্টরের প্রশ্ন, তাহলে সেই প্রশ্নটা তোমরা আগে দেখে নিতে পারবে। দ্বিতীয়ত ভেক্টর টপিকে খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডাইরেকশন রেশিও, আর একটা হচ্ছে ডাইরেকশন কোসাইন্স। তাহলে ডিসি আর ডিআর এর টপিক থেকে কোশ্চেন দেখে নেবে। তাহলে তারপরে যে টপিকটা আসবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের প্রশ্ন, বা দুটো ভেক্টর পরস্পর, তারা যে তিনটে ভেক্টর দিয়েছে তারা পরস্পর সমতলিক কিনা, এই রকম জাতীয় প্রশ্ন, কোপ্লানারিটি, কোলিনিয়ারিটি, এই টপিকের প্রশ্নগুলো ভেক্টরে আসবে। সরল রেখায় আমি পরপর তোমাদেরকে বলছি, দেখো 5টা চ্যাপ্টার আছে, কিন্তু আমি যে সিকোয়েন্সে বলছি ওদেরকে সেই সিকোয়েন্সেই ইম্পর্টেন্সিটা আছে। সবার আগে আসবে শর্টেস্ট ডিস্টেন্সের অঙ্ক, ন্যূনতম দূরত্ব। তাহলে ন্যূনতম দূরত্বের একটা অঙ্ক করবে, এটা তুমি ধরে নাও 80%। তাহলে ন্যূনতম দূরত্বের যে অঙ্কটা আছে তাতে দুটো প্রশ্ন আছে, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব, আর দুটো তির্যক সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব। সেকেন্ড যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওদের ক্ষেত্রে যে দুটো সরলরেখা পরস্পর ছেদ করছে নাকি সমান্তরাল নাকি তির্যক, তাহলে পরস্পর ছেদি কিনা,
যদি পরস্পর ছেদি হয় তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আর থার্ড প্রশ্ন আমি তোমাদেরকে যেটা বলছি যে দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত, বা দুটো সরলরেখা যদি লম্ব নাও হয় তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের প্রশ্নটা করে নিও। একটা বিখ্যাত প্রশ্ন আছে যে কোনো একটি বিন্দু থেকে কোনো একটি বিন্দু, ধরো যে 2, 1, 4 বিন্দু থেকে অমুক সরলরেখার দূরত্ব নির্ণয় করো অন্য একটি সরলরেখা সমান্তরাল দিকে পরিমিত। মানে প্রশ্নটা খানিকটা এরকম যে এই বিন্দু থেকে, মানে ধরা যাক 2,1,4 বিন্দু থেকে ধরা যাক এখানে একটা সরলরেখা দিয়ে দিল x/2 সমান y-3/1 সমান z-2/5, এই সরলরেখার দূরত্ব নির্ণয় করো, কিন্তু লম্ব দূরত্ব নয়, অপর একটি সরলরেখার সমান্তরাল দিকে দূরত্ব নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটা দেখবে উদাহরণে একটা প্রশ্ন আছে আর অনুশীলনীতে একটা প্রশ্ন আছে। তাহলে হিসেব মতো তুমি যদি 4টে বা 5টা প্রশ্ন খুব ভালো করে দেখে নাও, বা আমি বলবো অন্তত খাতা পেনটা নিয়ে টুকটুক করে সলভ করে নাও, ফর্মুলাটা একবার করে লিখে নাও, তাহলে এখান থেকে তোমার একটা শিওর 5 নাম্বারের উত্তর চলে আসবে। সরলরেখার সঙ্গে থাকবে অপশানে সমতল। এবার তাহলে বলতেই পারি যে দেখো সরলরেখা করো না সমতল করো, বা সমতল করো না সরলরেখা করো, কিন্তু এটাও আমরা মাঝে মাঝে দেখেছি যে সমতল চ্যাপ্টারে সরলরেখার কনসেপ্ট কাজে লাগে। অনেক সময় দুটো প্রশ্নই সমতল দিয়ে দেয় এবং তার মধ্যে সরলরেখা তো এমনি ঢুকে যাচ্ছে, ফলে তো শুধু সরলরেখা করলে কিন্তু হবে না। তাহলে সমতলটা আমি কি করব, ওখানে কিছু সিলেক্টিভ প্রশ্ন করে যাও, যদি সব নাও করতে পারো। আমি তারপরেও বলছি যে সরলরেখা থেকে একটা প্রশ্ন আসবে, এটা 90% চান্স আছে, কিন্তু যদি না আসে তাহলে সমতলের চ্যাপ্টার থেকে তো অল্টারনেটিভ একটা প্রশ্ন আসবে। সেই প্রশ্নটা কি আসতে পারে, সেই প্রশ্নর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুটো। কোনো একটা সমতল ধরা যাক দিয়ে দেবে 2x প্লাস 3y মাইনাস 4y 4z প্লাস 6 ইকুয়াল টু 0, আর এখানে একটা বিন্দু দিয়ে দেবে ধরা যাক 1 -1 4। এই বিন্দুর এই সমতলের সাপেক্ষে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। যদি আবার এরকমও দিয়ে দেয় যে প্রতিবিম্বের স্থানাঙ্ক দিয়ে দিল, এই বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করো, একই প্রশ্ন হতে পারে। অনেক সময় এই যে লম্বের পাদবিন্দু, যেটাকে আমরা বলি ফিট অফ দা পারপেন্ডিকুলার, লম্বের পাদবিন্দু স্থানাঙ্কটাও নির্ণয় করতে দেয়। তাহলে এটা তোমাদের বইয়ের মানে মোটামুটি আমরা তো যে বইগুলো পড়ি সেই বইয়ের দেখবে উদাহরণ পাঠে বেশি প্রশ্ন থাকে, অনুশীলনীতেও প্রশ্ন থাকে। এবার তিনটে কথা, বসুন স্যার বসুন, ঠিক আছে। তিনটে কথা গুরুত্বপূর্ণ সমতল চ্যাপ্টারে। 1 নম্বর কথা হচ্ছে সবসময় মনে রাখবে দুটো ভেক্টর বা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে কোসাইন সূত্র। দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটো তলের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটাও কোসাইন সূত্র। কিন্তু খেয়াল রাখবে এই সূত্রটা যে একটা সমতল আর একটা সরলরেখা তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা কিন্তু সাইন ফর্মুলা, ওখানে কিন্তু কস নেই। কারণ তোমরা নিশ্চয়ই পড়েছো যে লম্ব ভেক্টরটা এন ভেক্টর কাজ করে, ফলত নিচের কোণটা 90 - θ হয়ে যায়। আমি যাই হোক তোমাদের এখন আজকে ক্লাস নিচ্ছি না, কিন্তু আমি বলবো ফর্মুলাটা একবার দেখে নিও। একটা সরলরেখা এবং একটি সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয়, এই প্রশ্নটা এবারের জন্য অন্তত ভীষণ গুরুত্বপূর্ণ। স্যার আমার একটু ইন্টারাপ্ট করছি, মানে ধরুন আজকে রাত্রিরে ওরা কোন জায়গাটা দেখবে, মানে এগুলো তো যেগুলো বলছেন এগুলোই কি মানে দেখবে না? আমি এক্ষেত্রে দুটো কথা কালকে কোনটা দেখবে? দুটো কথা বলবো যে দেখুন, মানে সমস্ত স্টুডেন্টের একই পরিস্থিতি নয়। হ্যাঁ একদম। একটা কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো যুদ্ধই দুর্বল অংশ দিয়ে জেতা যায় না। যে যদি আমি দেখি যে কোনো একজন মানে তার একটা বড় অংশ দুর্বল, সেই দুর্বল অংশটাকে আজকে তুমি দুটো অঙ্ক করে নিয়ে কালকে গিয়ে পরীক্ষায়, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে সেটা সম্ভব নয় করে ফেলা। ফলত তোমার যদি দুটো চ্যাপ্টার না একদমই ধরা যাক ভালো করে হয়নি, তাহলে তুমি সেটা মানে একটু নিজের ওপর ভরসা ছেড়ে দিয়ে হলে যাও, ঠিক আছে? সেটা যদি অন্য কারুর ভরসা পাওয়া যায় তখন দেখা যাবে। তো আপাতত মানে যাও পরীক্ষার হলে সেগুলো করেই যেগুলো তোমার রেডি আছে। তাহলে সবার আগে আমি বলবো যে এরকম স্ট্র্যাটেজি করে নিলে ভালো হয় যে অন্তত একটা বড় সময় প্রায় ঘন্টা 7-8 সময়
ক্যালকুলাস করে নাও, এই সময়টা তোমাকে ক্যালকুলাসকে দিতেই হবে। বিশেষ করে যারা মোর দ্যান 50-60 অ্যান্সার করার কথা ভাবছে, আমি বলবো বিশেষ করে আজকে রাত হোক বা কাল সকাল হোক, যখন একবার বসো ফার্স্ট ইন্টিগ্রেশন করে নাও। ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে আমি মানে ভালো স্টুডেন্টদের তো সাজেশন হয় না, বাট আমি তারপরেও বলবো যে আপাতত একটু শুনেই নাও সাজেশনের মতো করে, যে বিশেষ আকার আর পরিবর্ত প্রতিস্থাপন যে 2 নম্বর চ্যাপ্টারটা আছে, এই দুটো চ্যাপ্টারকে খুব ভালো করে এর ইন্টিগ্রেশন গুলো দেখে নাও। তার মানে কিন্তু এই নয় যে বাকিগুলো দেখবে না, কিন্তু আমি বারবার বললাম যে পরিবর্ত প্রতিস্থাপন যে 2 নম্বর চ্যাপ্টারটা আছে, যেখানে আর কি মানে এই ফর্মুলাগুলো ইউজ হচ্ছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বা ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, যে তারা ইন্টিগ্রেশনের গোটা পার্টটা কালকে একটুখানি দেখে নাও। বিশেষ করে যে দুটো চ্যাপ্টার আমি বারবার উল্লেখ করলাম সেই দুটো। এবার কোন কোন চ্যাপ্টার থেকে একটু কঠিন প্রশ্ন আছে সেটা বলে দিই, ঠিক আছে? ফার্স্ট অফ অল রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জ থিওরেমের যে থিটা দিয়ে প্রমাণটা, এইটা একটা কঠিন প্রশ্ন হতে পারে। অবশ্যই ইন্টিগ্রেশনের ডেফিনাইট ইন্টিগ্রেশনের অঙ্কগুলো দেখে নেবে, বিশেষ করে লিমিট ডেফিনাইট ইন্টিগ্রেশনের কিছু লিমিটের অঙ্ক আছে, n টেন্ডস টু ইনফিনিটি করে ওদের বইতে আছে, প্লাস প্রপার্টিজের অঙ্ক আছে, যেমন কিংস রুল। কিংস রুল বললে হয়তো অনেকে বুঝতে পারবে না, ইন্টিগ্রেশন a টু b f x dx কে আমরা লিখে দিতে পারি ইন্টিগ্রেশন a টু b f of a প্লাস b মাইনাস x dx। এই রুলসের যে অঙ্কগুলো আছে বিশেষ করে খেয়াল রাখবে, অবজেক্টিভের ক্ষেত্রে যেমন ওই চ্যাপ্টার থেকেই আসে যে অড ফাংশন মাইনাস a টু a যদি f x dx হয় তার ইন্টিগ্রেশন 0 হবে। ইভেন ফাংশনের ক্ষেত্রে মাইনাস a টু a থাকলে 2 ইন্টু 0 টু a হয়ে যাবে। কিন্তু অড ইভেন এরকম কোনো ফাংশনের ক্ষেত্রে যদি এরকম কোনো ফাংশন হয় যে কোনোটাই নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্মালি অঙ্কটা হবে। তো এই ধরনের প্রশ্নগুলোকে একটুখানি খেয়াল করার কথা বলবো। আর স্যারকে আরেকবার থামাবো, স্যার এতক্ষণে ওরা অনেকেই পিডিএফ করে কমেন্ট করা শুরু করে দিয়েছে, এটা আমি দেখেছি, কিন্তু তোমাদেরকে আশ্বস্ত করছি স্যার আগে যেটা বলছেন, ঠিক আছে, সেটা মন দিয়ে বাকি অংশটা শুনে নাও, তারপর পিডিএফ এর ব্যাপারটা এই ভিডিওতে আমি শেষে বলে দিচ্ছি। পিডিএফ বলতে আমি ওদের জন্য যেটা সব থেকে ভালো ব্যবস্থা করে দিচ্ছি, তোমাদের তো আর বলতে পারি না যে মক টেস্ট গুলো এখন দাও, তবে 3টে মক আমি আমার ব্যাচে নিয়েছিলাম। আচ্ছা, তো ওই 3টে মক আমি অলরেডি ডিজাইন করেছি এইভাবে যে যাতে এক্সামে আসে সেই রকম প্রশ্ন দিয়ে। ফলত তোমাদেরকে আমি 3টে মক টেস্টের কোশ্চেন প্লাস একটা পিডিএফ যে সাজেশনের বিশেষ করে ইন্টিগ্রেশনটা সাজেশন লাগে বা বাকি চ্যাপ্টারের যেটুকু যা সাজেশন লাগে তার পিডিএফ আমি পাঠিয়ে দিচ্ছি। এবার স্যার নিশ্চয়ই তোমাদের সাথে এই ভিডিও ডেসক্রিপশনে তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে, তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অনেকেই হয়তো জয়েন আছো, যারা নেই তারা জয়েন করে যেও, তাদেরকে আমি আজকে রাত্রির মধ্যে পিডিএফটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি স্যার। বাকিটা এবার টিপস বলতে, এবার আর টিপস কিছু নেই, যেটুকু বললাম সেটুকু করলেই ওরা পাবে। এবার আমি কয়েকটা জিনিস খালি ওদের ধরিয়ে দেবো, যে যেগুলো ডুজ অ্যান্ড ডোন্টস আছে। যে দেখো, যাদের পরিস্থিতি একটু কঠিন লাগছে, যে আমার অঙ্ক অতটা মনে হচ্ছে না ভালো হতে পারে যা প্রিপারেশন, তাদের আমি বলবো তোমরা অবজেক্টিভ প্রশ্ন ধরবে না, একদম 2-এর দাগ থেকে উত্তর করা শুরু করো। গোটা প্রশ্নটাও দেখার দরকার নেই যে কি পড়েছে, আগে গোটাটা দেখে নি। প্রথমে 2-এর দাগ থেকে শুরু করো, ফার্স্টেই 4-5টা কোশ্চেন দেখে নাও, তার মধ্যে যদি দুটো পারো সেই দুটোকে দাগ দাও, সেই দুটোকে সলভ করো। এরকম করে মোটামুটি ঘন্টা দেড়েক 2-1-এর মধ্যে তোমার গোটা পেপারটা থেকে অন্তত 45 নাম্বার কি 40 নাম্বারের একটা উত্তর করে নাও। এবার 40-45 নাম্বারের যখন উত্তর হয়ে যাবে গোটাটা থেকে, তখন তুমি অপেক্ষা করো। এবার বাদ বাকি 2-একটা প্রশ্ন যদি নামে ভালো, যদি না নামে তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে প্রত্যেকটা দাগেরই কোনো না কোনো প্রশ্নকে কিছু দূর অন্তত করে আসা। যদি একটা কোনো চ্যাপ্টার একদমই না পড়া হয়ে থাকে তখন তো সেটা সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই দুটো করে অপশন আছে, একটা করে করতে হবে। তাহলে সেখানে আমার বক্তব্য যে ধরা যাক আমি ট্যানজেন্ট নরমালের অঙ্কটা করতে পারছি না, তাহলে ট্যানজেন্টের সমীকরণ নির্ণয় করতে দিয়েছে, আমি খালি ডেরিভেটিভটা করবো, ডিওয়াই ডিএক্সটা বের করে ছেড়ে দেবো, নতি বলে লিখে ছেড়ে দেবো, তাহলে আমার ওখানে 1 নম্বর চলে আসে। তাহলে এরকম প্রচুর অসংখ্য জায়গা আছে। হ্যাঁ, আবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা, কোনো কোনো অঙ্কে যেমন এরিয়ার অঙ্ক করার সময় ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা অবশ্যই আঁকলে ভালো হয়। এবং তোমার বিশেষ করে কয়েকটা জায়গা যেমন অবকল সমীকরণ, হোমোজিনিয়াস এবং লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই দুটো চ্যাপ্টার, একটা রৈখিক যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের রৈখিক অবকল সমীকরণ আর হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই দুটোকে তোমরা খুব ভালো করে গুলে খেয়ে নাও। অন্তত কালকের দিনটা থাকলেও তোমরা ভালো করে দেখে নাও, এই দুটো থেকে একটা আসবেই, একদম শিওরলি আসবে। ফলে এই দুটোকে ভালো করে দেখে নাও। আর যারা একটু আরেকবার থামাবো, ওই যে যেটা বলছিলেন আপনি যে মানে পার্ট মার্কিং এর যে ব্যাপারটা, তো ওটা তো মানে ধরুন এক্সামিনার্স ইনস্ট্রাকশন, আপনি মানে ভিডিও শুরুর আগেও আমাকে বলছিলেন যে ওই পার্ট মার্কিং এর ব্যাপারটা, মানে ওটা যেটা বললেন ওটা যদি স্যার আরেকটু ওদের একটু ক্লিয়ারলি বলে দেন আর কি।
আর এই প্রসঙ্গে বলে দিই, পার্ট মার্কিং স্যার যেটা বলছেন এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা, মানে অর্থাৎ আমি তোমাদেরকে সোজা ভাষায় একটু বলি যে যার মানে খাতা যারা দেখছেন তাদের কাছে কিন্তু বোর্ড থেকে নির্দেশ আসে যে কোন প্রশ্নে, তোমরা দেখতে পাচ্ছ একটা প্রশ্নে হয়তো 4 নম্বর আছে, কিন্তু সেটা টিচারের কাছে যখন আসছে 1+2+1 এরকম ভাগ থাকতে পারে। তো সেইগুলো সেই রকমই একটা অংশ স্যার বলছেন, সেটা একটু শুনে নাও। এবং এই সেম জিনিসটা জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও আমি বলবো, তোমরা এরপরেই জীবন বিজ্ঞান মানে বায়োলজির ভিডিও মানে আসবে, সেটা তোমরা তার জন্য তোমরা অবশ্যই ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলেও দেখবে, এবং পাশাপাশি আমার বায়ো উইজার্ড দেবাংশু স্যার বলে চ্যানেলটাও, সেখানেও ভিডিও আসবে, তোমরা দেবাংশু স্যার বায়োলজি বলে ইউটিউবে সার্চ করলেই চলে আসবে স্যার বাকিটা। পার্ট মার্কিং বলতে এরকম ব্যাপারটা মানে বলা যেতে পারে ওদেরকে, যেমন ধরা যাক আমি যদি একটা একটা করে বলতে থাকি তাহলে এরকম বলা যায় ইন্টিগ্রেশন যখন করবে, ইন্টিগ্রেশনের ফর্মুলা ইমপ্লিমেন্টেশনটা পর্যন্ত, যে একটা জায়গায় একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, আমি ফর্মুলাটা বসালাম বাকি ক্যালকুলেশনটা করতে পারলাম না, তাহলে দেখা যাবে একার একে 2 নাম্বার পেয়ে যাবে, তাহলে 2 নাম্বার এলো না কিন্তু 2 নাম্বার চলে এলো। এরকম ভাবে বিভিন্ন জায়গায় আমি যেমন বলতে পারি যে ধরা যাক তোমাদের এরিয়ার যে অঙ্কটা বলছি, এরিয়ার অঙ্কে তুমি ছবিটা আঁকলে, ছবিটা এঁকে ইন্টিগ্রেশনটা পর্যন্ত লিখলে, যে ইন্টিগ্রেশন ধরা যাক 1 to 2, ধরা যাক দুটো ফাংশন আছে, একটা e⁻x মাইনাস একটা ধরা যাক দেওয়া আছে x² + 2, সেটা বিয়োগ করে লিখলে dx, তাহলে এই ইন্টিগ্রেশনটা করা অবধি তুমি 2 নাম্বার পেতে পারো। তারপরে তোমার আবার বিভিন্ন দিকে যেমন তুমি দেখতে পাবে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট চ্যাপ্টারে, ধরা যাক তোমাকে বলেছে যে এদিকে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো, তাহলে xyz এর মান না বের করতে পারলেও a ইনভার্সটা বের করতে পারলেও তুমি একটা পার্ট মার্কিং পাবে। তাহলে এরকম প্রত্যেকটা জায়গাতেই একটা পার্ট মার্কিং আছে, কিন্তু এরকম নয় যে একটা কোশ্চেন অ্যাটেম্প করলাম আর একটা লাইন লিখলাম মানে আমার পার্ট মার্কিং আছে। প্রত্যেকটা কোশ্চেনের নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় একটা পার্ট মার্কিং করতে থাকবে। হ্যাঁ, স্টেপ জাম্প করতে বারণ করব, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ধরা যাক তুমি যে স্টেপটায় পার্ট মার্কিং আছে সেই স্টেপটা জাম্প করেই তারপরে একটা স্টেপ করেছো, তাহলে ওই স্টেপটা তোমার খাতায় পাওয়া গেল না, তাহলে কিন্তু ওই স্টেপের যে মার্কসটা, সেই মার্কসটাও তুমি পেলে না, বাকিটা তো তোমার মেলেনি, এমনিই পেলে না। এবার দেখা গেলো গোটাটা মিলেছে, সেখানে স্যারের সিদ্ধান্তের উপর নির্ভর করে যে হ্যাঁ হয়তো খুব ভাইটাল স্টেপ তুমি জাম্প করে দিয়েছো, সরাসরি উত্তর লিখে দিয়েছো, সেখানে তোমাকে একটা 1 নাম্বার কেটে হয়তো অ্যান্সার দিল। মানে স্যার টোটাল অঙ্কটা ধরুন কোন অঙ্কটা ভুল হলো বা পুরোটা ঠিক করলো না, তাও যতটা করবে তার জন্য তার উপর নাম্বার আছে, কিন্তু সেটাও একটা নির্দিষ্ট দূর অবধি, মানে আমি অঙ্কটা লিখে 1 লাইন করলেই নাম্বারটা হবে, বা আমি ধরা যাক একটা সাপোজ উদাহরণ দিয়ে বলতে পারি, এই যেমন ট্যানজেন্ট নরমালের অঙ্কটায় আমি বললাম যে dydx টা করলাম, dydx টা করে তাকে কিন্তু ট্যানজেন্টের যে সমীকরণটা, যে y2 - y1 = dydx into x - x1 এই পর্যন্ত ফর্মুলাটা নিয়ে যেতে হবে। ফর্মুলাটা নিয়ে গিয়ে যতক্ষণ না ওটা লিখছে ততক্ষণ না ট্যানজেন্ট নরমালের অঙ্কে ওইটার নাম্বারটা আসবে না। তাহলে পার্টিকুলার স্টেপেই নাম্বার আছে, একটু করলেই হবে এরকমটা নয়। তাহলে আমি কিন্তু প্রত্যেককেই বলছি যে সবকটা পার্ট থেকেই অ্যান্সার করো এবং তাকে কিছু দূর অবধি নিয়ে যাও। যদি কোনো একটা পার্ট আমার একটাও হচ্ছে না, দুটোই, তাহলে একটা যদি কিছু দূর আছে তাহলে তাকে তত দূর অবধি নিয়ে যাও। অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে থিওরিটা মনে করার চেষ্টা করবে। সবাইকে আমি একটা বেসিক সাজেশন দিচ্ছি যে ভালো স্টুডেন্ট হোক, মিডিয়াম হোক, যেমনই হোক, তাকে আমি প্রাইমারিলি বলবো যেদিন তোমার পরীক্ষা আছে সেদিন সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে ফর্মুলাগুলো শুধু একবার দেখে নিও না, ফর্মুলা একবার দেখে মানে নিয়ে না দেখে একবার লিখে নাও, তাহলে তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকবে। এই কনফিডেন্ট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ স্টুডেন্টেরই দেখা যায় যে জানে না নয়, কিন্তু কনফিডেন্সের অভাব। পরীক্ষার হলে ভালো হয়, পাশের জন যদি একবার বলে দেয় যে ইন্টিগ্রেশন dx/√x² - x² এর ফর্মুলাটা কি হবে, তাহলে এই জায়গাটাকে কাটাতে গেলে তোমাদেরকে কি করতে হবে, একবার ফর্মুলাটা রিভাইজ করে নিতে হবে, এবং সেটা আমার মনে হয় সব থেকে বেস্ট টাইম এক্সাম দিতে যাওয়ার আগে একবার দেখে নিয়ে তারপর না দেখে একবার লিখে নেওয়া, তাহলে তোমার একদম কারেন্টলি মনে থাকলো। আর দ্বিতীয়ত হচ্ছে যে মাঝের যে দিনটা আছে তার একটা পার্ট ক্যালকুলাসকে দিয়ে দাও, তার একটা পার্ট তুমি দিয়ে দাও ভেক্টর 3D পার্টটা। আর এই যেদিন আজকে রাত্রিবেলা, মানে রাত্রিবেলার ক্ষেত্রে আমি বলবো যে সব থেকে বেস্ট হচ্ছে যে আজকের দিনটা খুব ভালো করে ঘুমিয়ে নাও, পারলে কালকের দিনটা একটু রাত অবধি জেগেই পরীক্ষা দিয়ে তারপরে এসে রেস্ট নাও। ম্যাথের ক্ষেত্রে এরকম হয় না যে মানে প্রচুর ঘুমাতে হবে তবে তোমার ব্রেন রেস্ট পাবে, বায়োলজির ক্ষেত্রে ছুটি আছে, চাপ নেই। ফলত একটা দিন তোমরা মানে এফর্ট দাও, এফেক্ট দিয়ে মানে যদি পড়তে পারো তাহলে আমার আশা যে তোমরা একদম সিওরলি পাবে। তবে আমি আবার বলছি যে একবার সময় করে যে পিডিএফটা আমি স্যারকে দেবো, ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেই পিডিএফটা একবার
অবশ্যই চোখ বুলিয়ে নাও। হ্যাঁ, সেখানের মধ্যে যে যে অঙ্কগুলো ধরা যাক তোমার মানে করা নেই, সেই অঙ্কগুলো একবার করে নাও, কারণ বেশিরভাগ পার্টেই আমার ওই সাজেশন ধরেই ওই কোশ্চেনগুলো এবং পরীক্ষাটা নেওয়া আছে। 3টে পিডিএফ সম্ভবত তোমাদের সঙ্গে স্যার শেয়ার করবেন। বাদ বাকি স্যারদেরকে ধন্যবাদ তোমাদের সাথে কথা মানে বলানোর সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে এতটা ওদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও তো যে স্যার যে এই অঙ্কের ক্ষেত্রে যে পার্ট মার্কিং এর কথা বললো, তোমরা কজন জানতে আর কজন জানতেন? আমার মনে হয় স্যার অনেকেই জানতো না। So, ওই জন্য যতটা পারবে, বারবার বলছি, যতটা পারবে ততটাই করে আসবে। পুরোটা পারলে তো খুবই ভালো, যদি পুরোটা নাও পারো, স্যার যেটা বললেন যতটা পারবে করে আসবে, তার জন্য পার্ট মার্কিং এ নাম্বার পাবে। তোমাদের অঙ্ক পরীক্ষার জন্য স্যারের বা আমার তরফ থেকে, দুজনের তরফ থেকেই, মিঠুন স্যারের তরফ থেকে শুভেচ্ছা রইল। এবং অঙ্ক পরীক্ষা দিয়ে এসেই ফ্রেন্ডলি লার্নিং চ্যানেল এবং আমার বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেল, দুটো চ্যানেল কি তোমরা দেখবে, জীবন বিজ্ঞানের মানে জীববিদ্যার মানে বেশ কয়েকটা ভিডিও আসছে, সাজেশন থেকে শুরু করে বা বিভিন্ন স্ট্র্যাটেজি থেকে শুরু করে সেগুলো আসছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।